স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঈদের ছুটির প্রথম দিন আজ টানা 7 দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোর থেকেই ঢাকা ছাড়ছেন মানুষজন। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে অবশ্য বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। চাপ বেড়েছে সড়ক পথেও। গাবতলী টার্মিনাল থেকে বাসে করে বাড়ির পথ ধরেছেন অনেকে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। চাঁদ দেখা সাপেক্ষে 21শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ঈদের ছুটির তারিখ নির্ধারণ করা হয়। এর পাশাপাশি 17ই মার্চ পবিত্র শবে কদর ও 18ই মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সড়কপথের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, সড়কপথে বাসের টিকিটের দাম নিয়ে যাত্রীরা কি বলছেন, আর এছাড়া সড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন? জি আসিফ, আমরা গত 2 দিন থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দিয়ে গাজীপুর থেকে অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গের প্রায় 31টি জেলার শ্রমিক এবং কর্মজীবী মানুষ বিভিন্ন স্থানে তাদের নিজ নিজ গন্তব্যে যেয়ে থাকে। আমরা 2 দিন থেকে খোঁজ দিচ্ছি আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে, কেননা সেখানে থেকে আগে করে বুক করা রয়েছে বাসগুলো। আগে যারা টিকিট নিয়েছেন শুধুমাত্র তারাই যেতে পারছে। পাশাপাশি যারা আজ থেকে ছুটি হওয়ার পর যে সমস্ত যাত্রী নিজ নিজ গন্তব্যে যাবে তাদের কিন্তু লোকাল বাসে করে, অর্থাৎ এখানে যে সমস্ত বাস দাঁড় করানো থাকে টিকিট ছাড়া, সেই বাসগুলোতে যেতে হচ্ছে। অতিরিক্ত ভাড়ার দাবি করছে যাত্রীরা। তারা বলেছেন যে বাসটিতে ভাড়া মাত্র 300 থেকে 400 টাকা, সেগুলো দ্বিগুণ ভাড়া হাঁকা হচ্ছে। পাশাপাশি এই যে ছোটখাটো যানবাহন রয়েছে যে সমস্ত চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে, এখানে কিন্তু যেখানে 20 টাকার ভাড়া সেখানে 100 টাকা দিয়ে আসতে হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছে। পাশাপাশি একটি বড় সমস্যা হচ্ছে তেলের সমস্যা। বাসগুলো আসলে নির্দিষ্ট পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে যেতে পারছে না এবং যাত্রীর বাস মালিকরা বা বাসের চালকরা জানিয়েছেন যে তারা যে পরিমাণ তেল চাহিদা রয়েছে সেই পরিমাণ তেল কিনতে না পারায় কিন্তু বেশ কিছু বাস চলাচল করতে পারছে না, যার কারণে যাত্রীরাও কিন্তু হয়রানির মুখে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে। আসলে তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবেই তারা অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে নিতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের জানিয়েছেন। তবে যাত্রীরা কিন্তু হয়রানির মুখে পড়ছেনই। দেখা যাচ্ছে যে আজ থেকে দুপুরের পর থেকে বিভিন্ন পোশাক কারখানার যখন ছুটি হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা চাপ পড়বে এবং যাত্রীরা হয়রানির মুখে পড়বে বলে অনেকেই জানিয়েছেন। তো এই ছিল গাজীপুর থেকে সড়ক পথের সর্বশেষ তথ্য। জি, গাজীপুর থেকে ছিলেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ঈদের আগে রাজধানীর কেরানীগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে চলে পুরনো লঞ্চ মেরামতের কাজ। এগুলোর কোনোটার ইঞ্জিন আবার কোনোটার ছিদ্র হওয়া তলা ঝালাই করে চলাচলের উপযোগী করা হয়। এরপর রং করে নামানো হচ্ছে নদীতে। এসব লঞ্চের ফিটনেস যাচাই না করা হলে ঈদে যাত্রীদের নিরাপত্তা শঙ্কা থেকে যাবে। রাজধানী কেরানীগঞ্জের তৈলঘাটের ডকইয়ার্ডে এই লঞ্চটি মেরামত করা হচ্ছে ঈদযাত্রী পরিবহনের জন্য। সোবহান আলী গত অর্ধশত বছর যাবৎ এই ডকইয়ার্ডেই মেরামত করে আসছেন পুরনো ও নষ্ট হয়ে যাওয়া জাহাজ। প্রতি ঈদেই তার কাজ বাড়ে কয়েক গুণ। সার্ভিস মেরামত হয়েছে 2টা, জাহাজ 4 আর হইল মানিক 1। এই 2টা মেরামত হয়েছে। এই একটা ডকে আছে, ওই সাইডে ডকে, ওইটা 2 দিন পরে নেমে যাবে। আর জাহাজ 4 চলে গেছে। ডকইয়ার্ডে মেরামত করা এসব লঞ্চের বেশিরভাগই সারা বছর বিভিন্ন জায়গায় পড়ে থাকে। ঈদ আসলেই কোনো রকম সাজিয়ে নদীতে নামানো হয়। সাইডের টেক্সিন মেক্সিন, তারপর ইঞ্জিন রুমের কাজ, বোট
মানে আগের অনেক পদের কাজ আসলো এটি যে কী করছো রং মুং দিয়া ওইলেই বড়ি ছাইটা দিব এমনি সারা বছর ওই যে পল্টন এনে পড়ে থাকে। নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গাড়ি যেরকম ফিটনেস আপডেট করে সেরকম জাহাজেরও প্রতি বছর, তো প্রতি বছরই কিন্তু তার চেক হচ্ছে, কিন্তু বসে থাকার জন্য যেটা হয় সেটার জন্য হয়তো কিছুটা ইয়ে হয়, সেটার ফিটনেসটা আপনার মেজর যদি প্রবলেম না থাকে 1 বছরে কিন্তু আসলে ওরকম আমার মনে হয় না যে এটা নিরাপত্তার দিক থেকে খুব ঝুঁকিপূর্ণ হবে, ওরকম কিছু হয় না। ঈদে ঘরমুখী মানুষের চাপ বেশি থাকে, তাই লঞ্চের ফিটনেস না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। প্রতি বছর ঈদের আগেই বাড়তি মুনাফা ও অতিরিক্ত ঈদযাত্রীদের চাপ সামলাতে কোনো রকম সারিয়ে রুটে নামিয়ে দিচ্ছে এই লঞ্চগুলো, যার ফল ভোগ করছে সাধারণ যাত্রীরা। নিয়ন্ত্রণ সংস্থাগুলোর পক্ষ থেকে শুধুই জবাব নয়, চাই এখনই উদ্যোগ নেওয়ার। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় এবারে জানবো রেলপথের চিত্র। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, এখন পর্যন্ত ট্রেনগুলো কি শিডিউল অনুযায়ী কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে? আর যাত্রীদের ঈদযাত্রার অনুভূতি নিয়েও কিছু জানান। যেহেতু সামনে ঈদ, যারা যাচ্ছেন বাড়ি ফিরে যাচ্ছেন, বাড়ির পরিবারের পরিজন যারা আছে তাদের সাথে ঈদ করতে যাচ্ছেন, আমরা কথা বলেছি যারা প্ল্যাটফর্মে আছেন, যারা অপেক্ষায় আছেন কখন তাদের নির্ধারিত শিডিউলের যে ট্রেনটি আছে, যে ট্রেনটির টিকিট তারা কেটেছেন সেই ট্রেনের অপেক্ষায় আছেন, তাদের সাথে কথা বলেছি। ছোট যারা আছে, বাচ্চা যারা আছে তারাও বলেছে তাদের যে পরিবার পরিজন অর্থাৎ দাদা দাদি বা নানা নানি যারা আছেন তাদের সাথে একসাথে ঈদ করতেই মূলত তারা ঢাকা ছেড়ে যার নিজ নিজ বাড়ির দিকে তারা যাচ্ছেন। এবং তাদের যে অনুভূতি তারা যেটা প্রকাশ করেছেন যে এটা তাদের জন্য খুবই আনন্দের বিষয়, যেহেতু ঢাকাতেই তাদের থাকা হয়, ঈদের একটি দিন উৎসব মুখর পরিবেশে যাতে পরিবার সবাইকে নিয়ে করতে পারে সেজন্যই মূলত তাদের যাওয়া। আর ট্রেনের যাত্রার যে বিষয়টি, ট্রেন যাত্রার বিষয় তারা যেটা বলেছে, ট্রেনে আসলে স্বস্তির সাথে যাত্রা করা যায়, যেখানে যানজটের কোনো ভোগান্তি নেই, নির্বিঘ্নে যাতায়াত করা যায়। আর ট্রেন প্ল্যাটফর্মের যদি বিষয়টা বলি, আমরা সকালবেলায় আমরা যখন দেখেছি যে যারা আসছেন, যারা দায়িত্বরত যারা আছেন তারা টিকিট দেখে চেক করে একজন করে টিকিট চেক করে তারা প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছেন। আর শিডিউল বিপর্যয়ের কথা যে বলছিলেন যে শিডিউল বিপর্যয় হয় কিনা, শিডিউল বিপর্যয়ের মধ্যে 2টি ট্রেন শিডিউলের বিপর্যয়ের মধ্যে পড়েছে 40 থেকে 50 মিনিট করে। এছাড়া এখন পর্যন্ত আর শিডিউল বিপর্যয় হয়নি। আর এ পর্যন্ত 13টি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। এই ছিল এখানকার সবশেষ তথ্য। জি অ্যানি, আপনাকে ধন্যবাদ। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া বাগদাদের জাদ্রিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের আস্তানায় বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। যুদ্ধের 18তম দিনেও ইরানের রাজধানী তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলগুলোতে ও ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 400 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 250 জন। আল জাজিরা জানায়, কাবুলের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার রাত 9টায় এই হামলা হয়। বিমান হামলায় হসপিটালটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে এবং চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন। হতাহতদের সবাই বেসামরিক বলে জানান তালেবান কর্মকর্তারা। তবে আফগানিস্তানের এই দাবিকে মিথ্যা বলে জানিয়েছে পাকিস্তান। আটাশ ফুটবলার নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবলের দলের অনুশীলন ক্যাম্প। শুরুতে থাকছেন না হামজা চৌধুরী, তবে সমিত সোম যোগ দিয়েছেন আর ফাহমিদুল আসছেন মধ্যরাতে। আগামী 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায়ে নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। তবুও এশিয়ান কাপে মাঠে নামার আগে সমিত হামজাদের জন্য একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। সিঙ্গাপুরে যাওয়ার পথে ক্যাবরেরায় পা রাখবে ভিয়েতনামে।
সেখানে আগামী 26শে মার্চ একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুরে। এই দুই ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে নতুন মুখ গোলরক্ষক ইশাকু আকন্দ। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।